হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, ঠিকঠাক আছো। তো অনেকদিন বাদে ক্যামেরার সামনে এসে কথা বলছি। কারণ এতদিন যে ক্যামেরা পেছনে কথা বলতাম, কেমন যেন মনে হতো, অন্ধ অন্ধ, ভালো লাগতো না। তো সেই কারণে। আর দুপুরবেলা তো আগে তো দুপুরবেলা না ভোস ভোস করে ঘুমাতাম জানো। এখন আর দুপুরবেলা ভোস ভোস করে ঘুমাই না। এখন আমার বাগানের কাজ থাকে, মানে ছাদ বাগানের যে বাগান করেছি সেই বাগানে টুকটাক কাজ থাকে, মাটি তৈরি করা থাকে, সিডস বসাই, মানে দানা ঠানা যদি কিছু বসানোর থাকে সেগুলো বসাই। তো টুক 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 করে দুপুরবেলা ভাত খেতে খেতে বাজেই তো 3টে সাড়ে 3টে। তো তো 3টে সাড়ে 3টে বাজে। তো সেই কারণে আর ঘুমাই না। তো তারপরে ছাদে আসি, ছাদ বাগানে কাজ করতে করতে মোটামুটি 5টা, সাড়ে 4টে 5টা বাজে, 5টাই বেজে যায়। তারপরে সন্ধে দিয়ে আমি কী বলে তোমার সন্ধে দিয়ে আমি নিচে যাই। তারপরে গিয়ে আমি একটু শুই, আধা ঘন্টা 1 ঘন্টা শুয়ে থাকি। তারপর আবার রাতে রান্নাবান্না করি। আর এই হচ্ছে আমার কাজ। কারণ দুপুরবেলা আমার এখন আর ঘুম হয় না। কারণ ডাক্তার আমাকে যে ওষুধপত্রগুলো দিয়েছে এবং যে রাতে যে ঘুমের ওষুধ খেয়ে তো ঘুমাই, এবং ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছে আমাকে 2টো করে ওষুধ খেয়ে ঘুমাতে হয়। ইদানিং ওই জন্য আমরা দুপুরে ঘুম হয় না, কারণ দুপুরে তো আর ওষুধ খাই না। তো সে কারণে আমার দুপুরে ঘুম হয় না। কিন্তু দুপুরে ঘুম না হলে এবার আমি যে দুপুরবেলা বসে বসে যে আমি মোবাইল ঘাঁটবো তাও ঘাঁটতে পারি না, কারণ মাইগ্রেনের মাথা যন্ত্রণা করে। সেটা একটা ভীষণ সমস্যার সৃষ্টি করে, মানে চারিদিক থেকে শুধু সমস্যা সমস্যা সমস্যা। তো সেই কারণে না আর ঘুমাই না, দৌড় থেকে আর ভালো লাগে না। তো এই যে এখন দেখছো আমি একটা কাজ করছি, হ্যাঁ এখনও আমি ছাদ বাগানে ঢুকিনি, মানে যাইনি। তার কারণ হচ্ছে যাব, মাটি তৈরি করে রাখবো আজকে। হ্যাঁ, তো এখন আমি একটা কাজ করছি, সেটা হলো এই যে পুরনো আমার জামা কাপড়, প্রচুর পুরনো জামা কাপড়। তো সেই জামা কাপড়গুলো কোথায় ফেলবো? এই এই দড়িটা ফেলবো না, এই দেখো এই পাটটা, এই যে ওনার এই পাটটা রেখে দেবো। কিছু গাছপালা বাঁধতে লাগবে, তো সেই জন্য আমি আর দড়িটা ফেলবো না। তো প্রচুর পুরনো জামা কাপড় স্টোরের মধ্যে না জমা হয়েছে। স্টোরে ছেলের বই খাতা, মানে সেই ক্লাস ক্লাস 4 থেকে যত বই খাতা সমস্ত স্টোরের মধ্যে আছে। বই খাতা, প্রজেক্ট, কম্পিউটার, হ্যানা ত্যানা, মানে পুরনো সিপিউ টিপিউ সমস্ত স্টোরের মধ্যে। তারপরে হচ্ছে আরও কিছু বই আছে যেগুলো আমি আমার নিচের কিচেনের মধ্যে রেখেছি, কারণ নিচের ওই কিচেনটা ইউজ হয় না। তো সে কারণে ওখানেও আছে। তো ছেলে যতদিন পর্যন্ত না চাকরি বাকরি পাচ্ছে ততদিন আমি ওই বইগুলোকে বাদ দিতে পারবো না। কখন কোন কাজে লাগে বলা যায় না, তো ওই জন্য আমি রেখে দিই। তো এখন তখন মাত্র একটা বুদ্ধি খাটালাম যে এই জামা কাপড়গুলো আমি কী করব। এই যে এত জামা কাপড় কোথায় ফেলবো? আর আমাদের এখানে প্রচুর রেস্ট্রিকশন, কারণ হচ্ছে যেখানে সেখানে কিছু ফেলা যাবে না, বুঝেছো তো। তো কী করব? একটা উপায় তো করতে হবে, যেখানে অত না ফেলতে পারি অল্প কিছু ফেলবো। কারণ লোককে পুরনো জামা কাপড় দেবো, নেবে কি নেবে না, আর কাকেই বা দেবো? হ্যাঁ, আর বিশেষ করে সত্যি কথা বলতে আমি ছেলের জামা কাপড় না কাউকে দিতে পারি না। যদি তোমাকে কি মনে করবে আমি জানি না, বাট আমার একটু কেমন লাগে। তো আমি নিজের জামা কাপড় দিতে পারি, বরের জামা কাপড় দিতে পারি, বাট ছেলের জামা কাপড় দিই না। তো সেইগুলোকে এখন আমার এই নিচের রুমটা, হ্যাঁ, তো ভাবলাম কী করবি এই পুরো জামা কাপড়। তো এগুলোকে ভাবছি কেটে একটা গদ্দা বানাবো। এর আগেও আমি পুরনো জামা কাপড় কেটে তোমার ওই বানিয়েছি, ওই কুশন বানিয়েছিলাম। তো ওই জন্য কী করবো তাই ভাবলাম এটা করব। তো পুরনো জামা কাপড়গুলো কাটতে বসেছি। কালকের ওই অনেকগুলো কেটেছি, আজকের আবার কিছু কাটছি। এগুলো কেটে তারপর আমি বাগানের কাজে ঢুকবো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আর এখন
অনেক গরিব মানুষ আমি, তো আমার পয়সা নেই, আমার নেই। হ্যাঁ, আর বরকে বললে বড় সব গা করে না, মানে তো যখন হবে তখন দেখা যাবে তখন। তাই বলি তাহলে এইগুলো দিয়ে তো কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। আর ছোটোবেলায় না আমার মাকে দেখতাম জানো, যে আমার বাবা তো গরিব ছিল, মানে কি মানে মানে পয়সার দিক থেকে এখনও আমার বাবা সেই একই অবস্থাতেই আছে। তো আমার মাকে দেখতাম ছোটোবেলায় পুরোনো জামা কাপড় কেটে কেটে না বালিশ বানাতো, জানো তো। যদিও সেই বালিশগুলো মাথায় দেওয়া যেত না, কারণ একটা সময় গিয়ে না যেহেতু এরকম মা তো কাটতো না, আমি যেরকম কেটে কেটে এই যে গার্ডার পোর্শনগুলো বাদ দিয়ে দিচ্ছি, যে গার্ডার পোর্শনগুলো বাদ দিয়ে দিয়েছি, তো আমার মা তো সেগুলো করতো না। আমার মা কী করতো, ওই পুরনো জামা কাপড় সব ওই একসাথে, ধরো এই যে প্যান্টটা কাটছি, এই যে প্যান্টের গার্ডার, এই যে বোতাম, ঠিক আছে, এই যে প্যান্টের এই বোতামগুলো, এইগুলো না সব দিয়ে না মাথায় লাগতো, শক্ত হয়ে যেত বালিশটা, মাথায় লাগতো, আবার বালিশটা এবড়ো খেবড়ো হতো। যাই হোক, মা ওইভাবেই সংসার করতো, দেখেছি মাকে, আমিও ওইভাবেই সংসার করা শিখেছি। করতে করতে আজ 23 বছর পার করে দিলাম সংসার জীবন। যাই হোক, তো ভাবলাম তাহলে মার যে টেকনিকটা সেটাই অ্যাপ্লাই করি, আর এই গার্ডার পোর্শনগুলো আমি দেবো না, তাহলে অ্যাটলিস্ট মাথায় এই গদিটা যেটা বানাবো সেই গদিটা অন্তত শক্ত হবে। তো সেই কারণেই আমার এই এখন মিশন জামা কাপড় কাটা। তো এই যে কাছে নিয়ে বসে পড়েছি, সেই জামা কাপড়গুলো কাটছি, ঠিক আছে। তো তোমাদের দেখাই, দাঁড়াও কতগুলো কাটা হয়েছে। এই আমি এখন এগুলো বসে কাটছি, ওইগুলো কালকে কেটে রেখেছি, ঠিক আছে। আর ওইগুলো তো আমার সব আমার ওই ছাদ বাগানে সব সার টার থাকে, সব সার রেখেছি। এই দেখো বাটিতে মেথি ভেজানো আছে, মেথি শাক করবো, তাই মেথির দানা বসাবো। এটাই লাস্ট কাটা, এই প্যান্টটাই লাস্ট কাটা। তা এটা কেটে আমি উঠবো। আর এখানে কিছু জামা কাপড় রেখেছি, এইগুলো আমার যে কাজের দিদি সে চেয়েছে এই জামাটা দিয়ে দেবো কাজের দিদিকে। আর ওখানেও ছেলের আছে, কিন্তু আমার দিতে ঠিক মন চাইছে না, কিন্তু এখন কি করব, চেয়েছে এখন দিতে হবে, কিছু করার নেই। তো এই হচ্ছে কাটা। তো আরও কিছু আছে, সেগুলো সব টেনে টেনে বার করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এগুলো কাটছি। সত্যি কথা বলতে তোমরা কে কী মনে করবে আমি জানি না, বাট আমি ছেলে জামা কাপড় দিতে একটু ইতস্তত বোধই করি। মনের মধ্যে আমার যত উল্টোপাল্টা কথা আসে, তো ওই জন্য আমি দিতে চাই না। আমার চুড়িদার হলে আমি দিয়ে দিতে পারি, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ছেলেটা দিতে চাই না। কারণ যেহেতু এখন ওখানে গেঞ্জিটা পরেছিল, তো বলেছে বৌদি তুমি কি এই গেঞ্জিটা কেটে ফেললে? তা আমি বলেছিলাম যে হ্যাঁ। তো বললো কি যে না কেটো না, তুমি আমাকে দাও, আমার ছেলে পরবে। এখন এখন চেয়েছে, এখন তাহলে দিয়ে দিবি, কী আর করা যাবে। তো ওইটা দিয়ে দেবো, আরও কিছু আছে স্টোরে, সেইগুলো দিয়ে দেবো। আর এই প্যান্ট ট্যান তো দেওয়া যায় না, এই সাদা প্যান্ট দাগ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কিছু হাতের কাজ তোমাদের সাথে একটু শেয়ার করব, যেগুলো দেখবো এবং মনে হবে যে হ্যাঁ আমি এই জিনিসগুলো বানাতে পারবো, সেগুলোই করবো। নিচে আমার একটা গাছ ঠিক করে এসেছি, নিচে মাটি কিছু খুঁড়িয়ে এসেছি। তারপরে তোমার আমি নিচে একটা কুল গাছ পেয়েছিল আমার বরকে, একজন ফুল গাছ একজন দিয়েছিল, আমার বর বলেছিল ফুল গাছটা বসাতে পারো। আমি না ছাদে ফুল গাছ বসাইনি, নিচে একটু মাটির জায়গা আছে, তো সেখানেই আমি ফুল গাছটা বসাইও নি, মানে যেরম দিয়েছি সেরমেরও ওই মাটিতে ওখানে রেখে দিয়েছি। তো ফুল গাছটা দেখলাম বেঁচে গেছে, আজকে গিয়ে দেখলাম গাছটা দেখলাম গাছটা বেঁচে গেছে। তাই ঠিক আছে, বেঁচে যাক, তাহলে এটাকে একটু শর্ট ঠট দিয়ে ঠিক করবো। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখি গদিটা বানাতে পারি কি না, ঠিকঠাক কী হয়। তো এই তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কথা আসতেই বলছি, তার কারণ পাইলসে না ভীষণ যন্ত্রণা করছে আমার, তাও নিয়ে বসে আছি। আর এই পাটা আমি লম্বা করে বসে আছি, কারণ এই পাটা এদিকটা না, এই পাটা পুরো যন্ত্রণা করছে, এটা যন্ত্রণা হচ্ছে, প্লাস পাইলসের যন্ত্রণা হচ্ছে, পুরো চরচরিত। হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এসে বসেছি।
কত জল খাবো আর কত শাকসবজি খাবো আর কত আমি ফল খাবো। তো সব ফল আমার ভালো লাগে না খেতে। আর জল কি এবার জলের ট্যাঙ্কে মুখ ঢুকিয়ে বসে থাকবো আমি জানি না। তো ডাক্তারকে আমি তাও বলে এসেছি, দেখিয়ে এসেছিলাম, রবিবার দিনকে দেখাতে গেছিলাম ডাক্তার। তো এই দুটো যন্ত্রণা নিয়ে বসে আমি এই কাজগুলো করছি, কারণ শুয়ে থাকলে না আরও বিচ্ছিন্ন, আরও যন্ত্রণা লাগে। তো ওই জন্য আমার ঘুমও আসবে না, মাথার মধ্যে ওই টিনিটাসের আওয়াজটা হতে থাকে। তো মানে কী নেই দেখো, মাথায় টিনিটাস, হাই প্রেশার, কোলেস্ট্রল, নার্ভের সমস্যা, এই পায়ের কোমর থেকে হাড় হয়ে গেছে তার জন্য হচ্ছে, পায়ে নার্ভের সমস্যা হচ্ছে তার জন্য এই পায়ে যন্ত্রণা হচ্ছে। এখন তো আবার ডান পাটা বাঁধছিল, ডান পাটাও ধরে গেছে, মানে কোমর পোর্শন থেকে আমার নিচ পর্যন্ত অবস্থা খারাপ। তারপরে পাইলসের যন্ত্রণায় ভুগছি, আর কি বলবো, ঘুম আসে না সেই এতে ভুগছি, মানে জর্জরিত। যাই হোক, চলো এই টুকটুক করে সময় কাটে আমার, এইভাবেই সময় কাটে। আর সঙ্গে আছে আমার গোবিন্দর নাম স্মরণ করে করে আমার সময় কেটে যায়। তো চলো, গদ্দাটা যখন বানাবো এবং যখন ফুল রেডি হয়ে যাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো।